দূরের এক গ্রামে এক পরিশ্রমী কামার থাকত। ওর নাম ছিল রামপ্রসাদ। ও দিনরাত খুব পরিশ্রম করত আর চাষের যন্ত্রপাতি বানাতো। ওর একটা ছোট্ট সুখী পরিবার ছিল, তাতে ওর দুটো বাচ্চা আর বউও ছিল। একদিন সকালবেলা রামপ্রসাদ ওর বউকে ডেকে বলল, শোনো, তাড়াতাড়ি কিছু রুটি বানিয়ে দাও, আমি বাজারের দিকে যাব। আর মনে হচ্ছে আজ আমার ফিরতে রাত হয়ে যাবে। কিছুক্ষণ পরে খাবার আর জল নিয়ে ও বাজারের পথে রওনা হলো। বাজারের রাস্তা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। কিছুটা দূর যাবার পর রামপ্রসাদ দেখল এক বৃদ্ধ ব্যক্তি ভগবানের নাম জপ করছে আর জোরে জোরে হাসছিল। ও উনার কাছে গেল আর বলল, বাবাজি, কি ব্যাপার? আপনি এত হাসছেন কেন? তখন বাবা বললেন, আরে বাবা রামপ্রসাদ, এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। রামপ্রসাদ চমকে যায়। বাবাজি বলে, রামপ্রসাদ, তুমি কি তোমার খাবার থেকে আমাকে একটু খাওয়াতে পারো? আমার খুব খিদে পেয়েছে। রামপ্রসাদ খুশিতে উত্তর দেয়। নিশ্চয় বাবাজি। আর রামপ্রসাদ পুঁটলি থেকে কিছু রুটি বার করে বাবাজিকে খাবার জন্য দেয়। কিছুক্ষণ বাদে বাবাজি রামপ্রসাদের কাছে আরও রুটি চান, আর রামপ্রসাদ তার ভাগের রুটিও ওনাকে দিয়ে দেয়। আর বাবাজিকে বিদায় জানিয়ে ও বাজারের দিকে রওনা হয়। কিছু দূর যাবার পর বাবাজি পিছন থেকে ডেকে বলে, রামপ্রসাদ, ও রামপ্রসাদ, তুমি তো সব রুটি আমাকে খাইয়ে দিলে, এবার তুমি কি খাবে? রামপ্রসাদ উত্তর দেয়, বাবাজি, আপনি আমার চিন্তা করবেন না, আমি বাজারের দিকেই যাচ্ছি। আমি ওখানে কোনো দোকান থেকে খেয়ে দিয়ে নিজের পেট ভরাতে পারবো। আপনি নিশ্চিন্ত মনে থাকুন। রামপ্রসাদের এই কথা শুনে বাবাজি খুব খুশি হন আর রামপ্রসাদকে একটা হাতুড়ি দেন আর বলেন, এই নাও, এটা তোমার অনেক কাজে আসবে আর এটা তোমার অনেক সাহায্যও করবে। এটা দেখে রামপ্রসাদ খুব চমকে যায় আর জিজ্ঞেস করে, এই হাতুড়িটা আমাকে কেন দিচ্ছেন বাবাজি? বাবাজি বলেন, কারণ বাবা, তুমি আমার মতো ফকিরকে দয়া করেছো আর নিজের খাবার দিয়ে একজন ভালো মানুষ হবার পরিচয় দিয়েছো। আর এই হাতুড়ি কোনো সামান্য হাতুড়ি নয়, এটা খুবই চমৎকার জিনিস। এটা আমাকে আমার গুরুদেব দিয়েছিলেন আর এখন এটা আমি তোমাকে দিচ্ছি। কখনো এর অন্যায় প্রয়োগ করো না, আর দেখো এটা যেন কখনোই কোনো অসৎ হাতে না পড়ে। এটা বলেই হঠাৎ বাবাজি অদৃশ্য হয়ে যান। এসব দেখে রামপ্রসাদ ওই হাতুড়িটা নিয়ে বাজারের পথে রওনা হলো। পরের দিন থেকে রামপ্রসাদ হাতুড়ি নিয়ে ওর দোকানে কাজ শুরু করে। যেই ওই হাতুড়ি কোনো লোহার ওপর পড়তো তো সেটা নিজে থেকেই বাসনে রূপান্তরিত হতো। কখনো চাষের সরঞ্জাম নিজে থেকেই তৈরি হয়ে যেত। এটা দেখে গ্রামের লোক খুব আশ্চর্য হয়ে গেল। যে ক্রেতার যেরকম সরঞ্জাম চাই সেই মতো কাজ ওই হাতুড়িটা করে দিত। রামপ্রসাদ ওর হাতুড়িটা নিয়ে খুব খুশি ছিল। একদিন গ্রাম প্রধান রামপ্রসাদকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে, রামপ্রসাদ, তুমি তো জানো গ্রামবাসীদের শহরে যেতে কত কষ্ট হয়, 2 দিন লেগে যায়। তোমার কাছে যে জাদু হাতুড়ি আছে সেটা দিয়ে তুমি পাহাড় ভাঙতে আমাদের সাহায্য করবে কি আর গ্রামের মানুষের খুশি আনতে পারবে কি? রামপ্রসাদ বলে, নিশ্চয় মোড়ল মশাই, আমি তো গ্রামের জন্য সবকিছু করতে পারবো। মোড়ল মশাই ওকে ওই পাহাড়ের কাছে নিয়ে যায়। রামপ্রসাদ ওর জাদু হাতুড়িকে আদেশ দেয়, হে জাদু হাতুড়ি, যাও ওই পাহাড়ের ছোট ছোট টুকরো করো। হাতুড়ি ওখান থেকে ওড়ে আর দেখতে দেখতে পাহাড়কে ভেঙে ফেলে। শীঘ্রই গ্রামবাসী ওই জায়গায় মাটি আর জল ফেলে একটা সুন্দর রাস্তা তৈরি করে। মোড়ল মশাই রামপ্রসাদকে বাহবা দিয়ে বলে, আজ তোমার জন্য এই কঠিন কাজটা সফল হলো, পুরো গ্রামের তুমি গর্ব। ঘরে ফিরে রামপ্রসাদের মনে একটা কথা আসে। ও ভাবতে থাকে, প্রথম কথা হলো পরিশ্রমের কাজ তো হাতুড়ি করেছে। দ্বিতীয় কথা হলো নতুন রাস্তার ফলে যে লাভ হবে তার সমস্ত গ্রামবাসীরাই পাবে, তাহলে আমার কি লাভ?
হতাশ হয়ে ও আবার জঙ্গলের দিকে যায়। কিছু দূর যাবার পর রামপ্রসাদ ওই বৃদ্ধ ব্যক্তিকে আগের জায়গাতেই দেখে। রামপ্রসাদ ওই বৃদ্ধ ব্যক্তিকে তার সব ঘটনা বলে। পুরো ঘটনা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি রামপ্রসাদকে ওই হাতুড়ির বাস্তবায়িকতা বুঝিয়ে বলে। হাতুড়ির প্রয়োগ বল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হয়। উনি রামপ্রসাদকে বোঝান হাতুড়ির একটা নয়, অনেক কাজ আর লাভ আছে। এরপর রামপ্রসাদ বুঝতে পারে এটার প্রয়োগ কিভাবে করতে হবে। ও ওই হাতুড়ির প্রয়োগ শুধু চাষের সরঞ্জাম বানাতেই নয়, আলাদা আলাদা জিনিস বানাতে আর ভাঙতেও করতে লাগলো। আর বাসন ইত্যাদি বানাতে বানাতে দেখতে দেখতে রামপ্রসাদ খুব বড়লোক হয়ে গেল, আর ওর স্বপ্নও পূরণ হলো। তাহলে বাচ্চারা, আজ আমরা কি শিখলাম? আমাদের কাছে যা জিনিস আছে তার মূল্য আমাদের বোঝা উচিত। জাদুঘরা। এক গ্রামে এক কৃষক থাকত। ও এক জমিদারের জমিতে চাষের কাজ করত আর খুব গরিবও ছিল। একদিন বর্ষাকাল আসার আগে ও চাষের জন্য মাটি কোপাচ্ছিল। হঠাৎ ও জমির ভেতরে মাটিতে একটা ঘড়া পেল। ওই ঘড়াটা বাইরে বের করলো আর ভাবলো এটা কিভাবে ব্যবহার করা যায়। ঘড়াটাকে একপাশে রেখে ও আবার কাজে লেগে যায়। দুপুরে খাবার সময় হলে ও কোদালটা ঘড়ার ভেতরে রেখে গাছের নিচে খেতে বসে। খাবার পর ও যেই খেতে ফেরে, ঘড়াটা দেখে অবাক হয়ে যায়। আরে, এটা কি? আমি তো একটা কোদাল রেখে গিয়েছিলাম। এখানে ঘড়াটা তো 100 কোদালে ভর্তি। এটা কোনো সামান্য ঘড়া নয়, জাদু ঘড়া। সন্ধ্যাবেলায় ঘরে ফেরার সময় কৃষক ওই ঘড়াটা তার বাড়ি নিয়ে যায়। জাদু ঘড়ার সাহায্যে ও ধীরে ধীরে বড়লোক হয়ে গেল। ওর কাছে এখন পরার জন্য ভালো পোশাক আর খাওয়ার জন্য ভালো ভালো খাবার ছিল। এইসব দেখে জমিদারের ওর উপরে সন্দেহ হলো। হঠাৎ ও কিভাবে এত বড় লোক হয়ে গেল? আমাকে এর কারণ জানতে হবে। জমিদার কৃষককে অনুসরণ করতে শুরু করে আর ও সত্যিটা জানতে পারল। যদি এই ঘোড়াটা আমি পেয়ে যাই, তাহলে আমি আরো বড় লোক হয়ে যাব। জমিদার কৃষকটাকে ভয় দেখিয়ে ঘোড়াটা কেড়ে নেয় আর নিজের বাড়ি নিয়ে যায়। এবার ও নিজের ধন যেমন হিরে জহরত ঘোড়ায় রাখত আর তার শতগুণ বেড়ে যেত। শীঘ্রই এই খবর রাজার কানে যায় আর রাজা জমিদারকে বলে, এই ঘোড়াটা আমাদের রাজ্যের মাটিতে পাওয়া গেছে, এই জন্য এর উপর আমারই অধিকার। রাজা এই কথা বলে ঘোড়াটা নিজের সাথে নিয়ে যায় আর রাজপ্রাসাদে পৌঁছে খুব খুশি হয়। আমি দেখতে চাই এই ঘোড়াটার কি ক্ষমতা আছে। এখন এই জাদু ঘোড়া আমার। আমি পুরো দেশে রাজত্ব করতে পারি। এরপর রাজা যেই ঘোড়াটার কাছে গেল, হঠাৎ পা পিছলে ঘোড়াটার মধ্যে পড়ে গেল। তারপরে আর কি, এক এক করে ঘোড়া থেকে 100 রাজা বেরিয়ে এলো। আমি রাজা হব, আমি রাজা হব। না না, আমি রাজা হব। আমি বলছি আমি রাজা হব। আমি বলছি আমি রাজা হব। তোমরা সবাই চলে যাও, আমি আসল রাজা। আস্তে আস্তে সব রাজা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে মারা গেল। লোভ করা উচিত নয়।